সেটা কি সেটা কিছু না, সেই সল্টটা দিয়ে একটু যেমন মানে আর কি মোছে, যিনি বাড়ির পরিচারিকা হন যাই হন বা নিজে হলেও যেমন করে ঘর মোছে সেই মানে তার একটা আছে, স্পুন দেওয়া থাকে তাতে, সেই একটু সল্ট ফেলে ঘর মুছতে হবে, আর কিছু না। কারুর ন্যাটাল কেতু যেখানে ধরা যাক কারুর ন্যাটাল কেতু সিংহ রাশিতে আছে, কেতু তার উপর দিয়ে ভেনাস ট্রানজিট করছে, যেটুকু সময় ভেনাস ট্রানজিট করবে সেই নেটিভের সেই সময়টা কোনো না কোনো ভাবে খরচ হয়ে যাবে। বাস্তু ব্যাপারটা তো অবশ্যই আমাদের ওপর এফেক্ট করে। বাস্তু অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডের এক্সটেনশন পার্ট আমরা বলি। নমস্কার, আমি ইপসিতা। আনকাট আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আনকাট আড্ডা, রিয়েল পিপল রিয়েল টক। আমরা যেই সময় দাঁড়িয়ে রয়েছি সেই সময় বিজ্ঞান, এআই দ্রুত বেগে এগিয়ে চলছে, আর তার সাথে সাথে হাজার হাজার বছরের এক পুরনো বিদ্যা আজও মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলছে এবং মানুষ বিশ্বাস করছেন, জ্যোতিষশাস্ত্র। আচ্ছা, ভাগ্য কি সত্যি নির্ধারিত থাকে আগে থেকে, নাকি আমরা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করি? এর মধ্যে কতটা বিশ্বাস আছে, কতটাই বা অবিশ্বাস, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন অভিজ্ঞ সম্মানিত একজন অ্যাস্ট্রোলজার, যিনি ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউটের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। এই ইনস্টিটিউটে শেখানো হয় বা পড়ানো হয় বলা যায় ভেদিক অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোরোলজির মতো সাবজেক্ট। সেই অ্যাস্ট্রোলজারের সাথেই আজকে আমরা আলোচনা করব, আড্ডা দেব বলতে গেলে, আর নানান অজানা কথা আমরা শেয়ার করে নেব। আমি চলে যাব স্বাতী ঘোষালের কাছে। নমস্কার স্বাতী, আমাদের নমস্কার। স্টুডিওতে আপনাকে পেয়ে সত্যি ভালো লাগছে। আজকের দিনে কতটা অ্যাস্ট্রোলজির গুরুত্ব আছে সেই বিষয়ে কথা বলবো। সত্যি কি অ্যাস্ট্রোলজি বলে বিশ্বাস করা যেতে পারে? আপনার মতে কি বলে? হ্যাঁ, অবশ্যই জ্যোতিষ তো সত্যি বটেই, এবং মানুষের বিশ্বাস এই কারণেই জ্যোতিষের ওপর আছে, যারা এই জ্যোতিষ শাস্ত্রটাকে অনুধাবন করেছে, যারা বিশ্বাস করেছে এবং যারা কাজ পেয়েছে, যারা মেলাতে পেরেছে। মানে এটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে নাকি এটা সিস্টেমটাই এরকম? জ্যোতিষ সত্যি, তাই মানুষ বিশ্বাস করে। আপনার এরকম কোনো প্রেডিকশন মিলে গেছে 100%? সেরকম হ্যাঁ, নিশ্চয়ই আছে। 100%। মানে 100%। শুনুন, ঘটনাটা হচ্ছে কোথাও কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো কন্ট্রাডিক্টরি পার্টি নেই। জ্যোতিষ অ্যাকচুয়ালি একটা শাস্ত্র, এবং বহু প্রাচীন কাল থেকে ঋষিমুনিরা যে বিষয়টা নিয়ে চর্চা করে এসছেন, এবং তার হাত ধরে আধুনিক যুগের সমস্ত তারা কিন্তু অত্যন্ত নামকরা, অত্যন্ত প্রতিষ্ঠিত এবং শিক্ষিত মানুষ। তাহলে যারা শিক্ষিত মানুষ তারা একটা যার যৌক্তিকতা নেই সেটা নিয়ে নিশ্চয়ই চর্চা করবেন না। হ্যাঁ, নিশ্চয়ই। আগেকার দিনে ধরুন গুপ্ত যুগ, যেটা আর কি সুবর্ণ যুগ বলা হতো যে সময়টাকে, সেখানকার আর্যভট্ট, বরাহমিহিরের কথা চিন্তা করুন। হ্যাঁ, অত্যন্ত মানে গণিতজ্ঞ একজন মানুষ ছিলেন আর্যভট্ট। তিনি কিন্তু জ্যোতিষশাস্ত্র নিয়ে আর্যভট্টম লিখেছিলেন, যেটা সম্ভবত 4টে অধ্যায়। এবং বরাহমিহির তার অনেক অনেক বই, তার মধ্যে দৈবজ্ঞবল্লভ অত্যন্ত নামকরা একটি বই। এবারে এই যে বইগুলো, আমরা তো কেউ মানে শাস্ত্রটাকে এমনি এমনি সেই একেবারে ভুঁইফোড় নয়, আমাদের পড়াশুনো করে সেই সমস্ত মানুষের বইপত্র পড়ে আমাদের এই জায়গায় আসতে হয়েছে। এবং এটাও বলবো যে এটি একটি গুরুমুখী বিদ্যা। কেন গুরুমুখী বিদ্যা? এবং এটার ওপর ভালোবাসা, বিশ্বাস সবটুকু জড়িয়ে আছে। জ্যোতিষের ওপর ভালোবাসা এবং বিশ্বাসের দায়িত্ব কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজারদের ওপরেই বর্তায়। তার কারণ হচ্ছে শাস্ত্রটা মিথ্যে নয়, শাস্ত্র সত্যি, 100% সত্যি। এবং
যাদের ক্ষেত্রে ধরা যাক একটি মানুষ এলো, আমি প্রেডিকশন করলাম এবং আমার প্রেডিকশন ভুল হলো, সেই মানুষটি অন্য একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, তার কাছে প্রেডিকশন মিলল, তিনি গুড অ্যাস্ট্রোলজার। তার মানে কি শাস্ত্রটা তিনি প্রপার অধ্যয়ন করে প্রপার প্রেডিকশন দিতে পেরেছেন। আমার ক্ষেত্রে যেটা আমি হয়তো প্রপারলি করতে পারিনি, তার মানে তো শাস্ত্র মানে মিথ্যা অঙ্কে নয়। ভুল হয়েছে। হ্যাঁ, এবং সে কারণেই সমস্ত অ্যাস্ট্রোলজারদেরই প্রেডিকশনটা কিন্তু এক জায়গায় মিলছে। অ্যাস্ট্রোলজির তো অনেকগুলো দিক রয়েছে, বেদিক অ্যাস্ট্রোলজি রয়েছে, সেখানে পরাশরীয় অ্যাস্ট্রোলজি, জৈমিনী অ্যাস্ট্রোলজির মতো জায়গা রয়েছে। আমি স্পেশালি কৃষ্ণমূর্তি পদ্ধতির অ্যাস্ট্রোলজির ওপর প্রেডিকশন করে থাকি। অবশ্যই সেখানে ভৃগুনন্দী নারী জ্যোতিষ থাকে আর জিরাওয়ের। তো এনারা তো শুধু শুধু সময় নষ্ট করেননি এনারা, এবং এটা একটা টোটাল রিসার্চ ওরিয়েন্টেড জায়গা। এটা সাধনা, এটা স্পিরিচুয়ালিটি এবং একটি টোটাল রিসার্চ ওরিয়েন্টেড জায়গা, যেটা আজও আমরা কিন্তু রিসার্চ করে চলেছি এটা। এবং আমি বারবারই বলছি যে শাস্ত্রটা কিন্তু মিথ্যে নয়। এবার আমরা যারা সেটা সম্পূর্ণভাবে নিতে পারিনি সেই বিষয়টা আলাদা, তার ওপর মানুষের এই বিষয়টাই আপেক্ষিক। মানুষ বিশ্বাস করবে কি করবে না, সে কার কাছে গেছে বা কার কাছে যায়নি বা কি পরিস্থিতি, সেই সেই এক্সপিরিয়েন্সগুলো তাদের। হ্যাঁ, মানে সেটা নিজের গুড ভাগ্য, এক্সপিরিয়েন্স অর ব্যাড হ্যাঁ, এক্সপিরিয়েন্স। নিজের ভাগ্য নিজে তৈরি করা যায় কিনা সেটা এবারে ধরুন শাস্ত্রটা যদি মিথ্যে হতো তাহলে বিশ্বাস, এই প্রশ্নটাই আসতো না যে মানুষের বিশ্বাস আছে কিনা। এত বছর ধরে এই বিদ্যাটা চলতোও না। একদম, এত বছর ধরে চলতো না। আর এত শিক্ষিত মানুষ মানে এই পেশায় আসতো না। এটা এটা বিভিন্ন মানুষ পেশাগতভাবেও করেছে এবং বিভিন্ন মানুষ শুধুমাত্র মানে হবি, এটা মানে আকাঙ্ক্ষা জানার অদম্য ইচ্ছে, সেই ব্যাপারেও এই শাস্ত্র অধ্যয়ন করে। ঠিক কথাই। আচ্ছা, এই যে জন্মকুণ্ডলী তৈরি করা হয়, বা এটা তো ভীষণ একটা কমন ব্যাপার, বাচ্চা জন্মালেই তার একটা জন্মকুণ্ডলী করার প্রবণতা আজও এখন তো ঘরে ঘরে এটা ঘরে হয়ে ঘরে গেছে। হয়, এখন নয়, দীর্ঘদিন ধরেই হয়। দীর্ঘদিন ধরেই আমার একেবারেই। মারাও করেছেন। তা এইটার কতটা যৌক্তিকতা বা সত্যতা আছে, আদৌ কি আছে? এটার যৌক্তিকতা তো অবশ্যই আছে। তার কারণটা হচ্ছে একটা শিশু যখন জন্মালো সেই সময়ের গ্রহ নক্ষত্রের যে অবস্থান, সেই মুহূর্তের, সেটা কিন্তু হয়ে গেল তার ন্যাটাল বার্থ চার্ট, অর্থাৎ তার জন্ম, যে আর কি একদম জন্মকুষ্ঠী যেটাকে বলে, সেটা হয়ে গেল। তাতে কিন্তু সে মানে তার সম্পর্কে বহু কিছু প্রেডিকশনের জায়গা থেকে যায়। কেন? কারণ একটা মানুষের যদি সঠিক পথটা তাকে দেখিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই পথে চলে সে সার্থকতাটা লাভ করে, সে একটা সাফল্যের দিকে এগিয়ে যায়। ধরা যাক একটি ছেলে, তার বাবা মা ভীষণ আগ্রহ তাকে ডাক্তার করার, ঠিক আছে, তাকে সায়েন্স নিয়ে পড়তে হবে, কিন্তু ছেলেটি সায়েন্স হবে না। জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে সে আর্টস নিয়ে পড়াশুনো করলে সে অনেক দূর অবধি যাবে, ঠিক আছে, সে একেবারে পিএইচডি লেভেল পোস্টডক পর্যন্ত কমপ্লিট করে একটা প্রফেসরি জায়গায় চলে যেতে পারবে। কিন্তু সেটা তো আর কারুর পক্ষে জানা সম্ভব নয় যতক্ষণ না জন্মকুণ্ডলীটা প্রপারলি বিচার করা হচ্ছে। এরম বহু ক্ষেত্র দেখা গেছে। এবং কিছু এই 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 বিষয়টার উপর কিছু ওয়েব সিরিজ হয়ে গেছে, যে শুধুমাত্র এই বাবা মার একটা অদম্য ইচ্ছে ছেলেকে ডাক্তার করবো, ছেলে পারলো না, ছেলে পারছে না, সেখানে ক্লাসে অপদস্থ হচ্ছে, সেখানে নিজেকেও খুব হীনমন্যতায় ভুগছে, তারপর একটা খারাপ কাণ্ড ঘটিয়ে ফেললো। এই যে বিষয়গুলো, তাকে প্রথম থেকে কেরিয়ার মানে কি, কেরিয়ার মানে এডুকেশন থেকে শুরু করতে হয়। এবং একটা মানুষকে পড়াশুনো করে একটা কোন দিকে ঠেলা হয়, তার প্রফেশনের দিকে। ঠিক কথাই, তাই তো বাবা মা কি বলে, আমরা কি বলি, ভালো করে পড়াশুনো করো, না হলে কিন্তু তুমি দাঁড়াতে পারবে না লাইফে। এই যে দাঁড়াতে পারাটা এডুকেশনের উপর নির্ভর করছে। তাহলে তাকে যদি প্রথম থেকেই গাইড করা হয় যে আপনার ছেলে বা আপনার মেয়ে খুব ভালো পড়াশোনায়, কিন্তু সায়েন্সের লাইনে কে দেবেন না, আর্টসের লাইনে দিন অথবা কমার্সের লাইনে দিন, বা একে আর্টসের লাইনে দেবেন না, একে এই লাইনটায় দিন, এটা পরিষ্কার জন্মকুণ্ডলী থেকে বলা যায়। এই যে প্রপার গাইডেন্সটা, তাতে করে কি তার দরজাগুলো পরপর সঠিক খুলবে,
সঠিক সে বেঙ্গলি মিডিয়াম থেকেই পড়াশোনা করুক, ইংলিশ মিডিয়াম থেকেই পড়াশোনা করুক, তারপর 10th স্ট্যান্ডার্ড, 12th স্ট্যান্ডার্ড, গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড, তারপরে সমস্ত পর তার সঠিক ওয়েতে যাবে। কিন্তু যদি এই জায়গাটাই গন্ডগোল হয়ে যায় তাহলে ফিরে দেখার আর চান্স নেই, মানে বয়সটা সময়টা পেরিয়ে এসেছে। হ্যাঁ, মানে আগে থেকে বিশাল ভুল। হ্যাঁ, বিশাল ভুল। এই আচ্ছা, এই যে জায়গাটা গ্রহ অবশ্যই। নক্ষত্রের কথা বলছেন, এই এত গ্রহ নক্ষত্র দূরে দূরে, মানে আমরা জিওগ্রাফি পড়ার সময় যখন জানি যে এক একটা গ্রহ নক্ষত্র, এই যে বুধ, শুক্র বা বৃহস্পতি আমাদের পৃথিবী থেকে তো কয়েক যোজন দূরে, তাদের প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়ছে? এটা অবশ্যই পড়ছে। একটা সিম্পল জায়গা দেখুন না, এই যে জোয়ার ভাটা পৃথিবীর বুকের যে জলটা, যেটা চন্দ্রের আকর্ষণে ফুলে উঠছে, তাহলে অনেক দূরে তো চাঁদ। পৃথিবীর বুকে জলও আছে, পৃথিবীর বুকে আমরাও হাঁটাচলা করছি। তাহলে পৃথিবীর বুকে যদি মানে জোয়ার ভাটাটা আমাদের সায়েন্স লেভেলে পড়ানো হয়, তাহলে জ্যোতিষশাস্ত্র জায়গাটার কোনো সেই প্রভাবটা হবে না নেই কেন? তো। তার কারণ দেখুন না, আমাদের মা, মাসি, কাকিমা, আমাদের বয়সেও এখন গেঁটে বাত ধরছে। তো বাতের জায়গাটা বাবারে মারে করে অমাবস্যা পূর্ণিমার দিনেই, তাহলে আমাদের উপর প্রভাব পড়ছে তো বটেই। এবং অবশ্যই সেখানে বিজ্ঞান আছে, অভিকর্ষীয় বল আছে, সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, বিকিরণজনিত জায়গা আছে, তো অবশ্যই আমাদের ওপর প্রভাব পড়ে, অবশ্যই। দর্শকদের উদ্দেশ্যে এবার একটুখানি কথা বলি যে আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকের বিশ্বাস আছে, আবার অনেকে একদমই বিশ্বাস করেন না, না করুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন যেমন যুগ এগিয়েছে, যুগ পাল্টাচ্ছে, সেরকম অ্যাস্ট্রোলজির সংজ্ঞাটাও কিন্তু পাল্টে যায়। সেটা সাথীর সাথে কথা না বললে অন্তত আমি মানে অনেকটা দূরে থাকতাম। কারণ এই যে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে চন্দ্রের প্রভাব, আমি যেরকম জিজ্ঞেস করলাম যে চন্দ্র বা বিভিন্ন গ্রহের প্রভাব পড়ছে কি করে, তো উনি কিন্তু খুব অবলীলায় বললেন যে চাঁদের প্রভাব আমাদের মধ্যে পড়ে, জোয়ার ভাটা হয়। তখন কিন্তু দেখলাম ভেবে যে কথাটা কিন্তু সত্যিই ভীষণ সত্যি কথা, যে আমরা এটা ভেবে দেখিনি যে কতটা মানে আমরা খুব ওপর ভাবি। এর সাথে একটা সায়েন্সও জড়িয়ে রয়েছে, উনি সেই কথাও বললেন। খুব আধুনিকভাবে যদি আমরা অ্যাস্ট্রোলজিকে বিচার করি, তাহলে কিন্তু ওই যে অবিশ্বাসের জায়গাটা অনেকটা কমে আসবে বলে আমার মনে হয়। তা আমি স্বাতীর কাছে একটা কথা বলি যে আমার কয়েকজন পরিচিত, তাদের জন্মকুণ্ডলীটা নেই, তা তারা করতে চাইছে বা চাইছিল, এখন যোগাযোগ করতে হবে, করতে পেরেছে কিনা। ঘটনা হচ্ছে যে তাদের জন্মদিনটা তো মনে আছে, কিন্তু টাইমটা তাদের মনে নেই। তা সেটা কি সম্ভব, জন্মকুণ্ডলী করা কি করে? অবশ্যই সম্ভব, অবশ্যই। এখানে অনেক পথ আছে। 1 নম্বর হচ্ছে পামিস্ট্রি আছে, হ্যাঁ, যেটা হাত দেখে বলা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হোরারি বলে একটা বিষয় আছে। হোরারি? হ্যাঁ, অ্যাস্ট্রোলজিতে মানে সেটা কি? মানে প্রশ্ন হোরারি যেটাকে বলা হয়। অনেক অনেক রকম হোরারি আছে। আমি স্পেশালি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে হোরারি করি। অবশ্যই বেদিকেও হোরারি আছে। হোরারি মানে হলো যার সময়টা মনে নেই বা মানে কিছুই মনে নেই, সে একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছে। এবারে প্রশ্নটা, ধরো তুমি আমাকে বললে যে আমার একটা জিনিস হারিয়ে গেছে, আমার তো কিছু নেই, আমি কি খুঁজে পাবো? আমি কিন্তু তখন তাৎক্ষণিক সেই সময় ট্রানজিট ধরে অবশ্যই সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি। আচ্ছা। এবং সেটা এই যে আমি প্রথমেই যখন বললাম জ্যোতিষ হচ্ছে একটি সাধনা, স্পিরিচুয়ালিটি, সব কিছু মিশিয়ে এখানে একটা ইনটিউশন বলেও বিষয় আছে। এবং আমরা যেটা মানে জ্যোতিষশাস্ত্রে যেটা সবচেয়ে বড় কথা মানার, সেটা ইউনিভার্স কানেকশন। এই হোরারি করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। যখন তখন দুমদাম বসে হোরারি করা যায় না। হোরারির কি টাইম নেব, কি প্লেস নেব, কারণ একটা চার্ট করতে গেলে একটা ডেট লাগে, একটা টাইম লাগে, একটা প্লেস লাগে। এইটা করে অবশ্যই তোমার প্রশ্নের উত্তর আমি 100% দিতে পারবো যে তুমি জিনিসটা পাবে কি পাবে না। এরকম হয়? মানে আপনি সাধনাটা যে বলছেন, মানে যে আপনি সেটা ঠিক একটু করবেন, সামান্য ইনটিউটিভ একটা জায়গা লাগে, মানে ইউনিভার্সের সময় সাপেক্ষ। সঙ্গে, হ্যাঁ, ইউনিভার্সের সঙ্গে একটা কানেকশন লাগে। এই যে প্রশ্নের উত্তরের কথা বললাম এটা, এইবারে চলে আসছি যে কেউ বলল
যে আমি অমুক দিন জন্মেছি, কিন্তু হয়তো সকাল কি ভোরবেলা না মানে বেলার দিকে, সেটা মা তো নেই, মা তো অনেক বছর আগে মারা গেছেন, মা জানতেন, আমি ঠিক বলতে পারবো না। তখন কিন্তু সময় লাগে একটু, কিন্তু বিটিআর বলে একটা বিষয় থাকে, যেটা হচ্ছে বার্থ টাইম রেকটিফিকেশন। এই পদ্ধতি অবলম্বন করে অনেক রকমভাবে, মানে একটা পদ্ধতি হয় 10 মিনিটস প্লাস মাইনাস, মানে 10 থেকে 15 মিনিটের আড়াআড়ি, ঠিক আছে? তখন সাবলট এবং তার সঙ্গে সাবলট চেঞ্জ হয়। এগুলো তো সাধারণ মানুষ বুঝবে না, এগুলো কৃষ্ণমূর্তি পদ্ধতির একটা বিষয়। এবং যদি 1 ঘন্টার ফারাক থাকে, বা অনেক সময় মানুষ মানে এরম হয় যে মাস মনে করতে পারছে না, দিন মনে করতে আচ্ছা, পারছে না, তাহলেও হবে? সেখানেও হ্যাঁ, যদি মানে বছরের ব্যাপার থাকে তাহলে জুপিটারকে ধরে করা হয়, যদি মাসের ব্যাপার থাকে তাহলে সানকে ধরে করা হয়, আর যদি দিনের ব্যাপার থাকে মুনকে ধরে করা হয়, আর যদি কয়েক ঘন্টা কয়েক মিনিট সেটা ওই সাবলট, সাবলট, সাইন লট, স্টার লট, অবশ্যই এইগুলো ধরে সময় কিছুটা লাগে, কিন্তু বার করে দেওয়া যায়, 100% বার করে দেওয়া যায়। তার মানে একদম স্বাভাবিকভাবে আমরা যে পড়াশোনা করি, ফিজিক্স, অঙ্ক, হ্যাঁ, বা এই এইটা এই তো এই একটা অঙ্কই। এই এক ধরনের অঙ্কই প্রথমত, আর এটা এক ধরনের শিক্ষা বা বিদ্যা, সেটা নিয়ে সেটা এবং যেরকম এটার সঙ্গে যে বিষয়টা হয়, সেটা হচ্ছে, সেগুলো তো আমি বার করলাম, তার সঙ্গে যেটা লাগে স্পেশালি সেটা হচ্ছে তার কিছু বিশেষ ইভেন্ট। অর্থাৎ তার বাবা বা মা মারা গেছে একটা সময়, সেই সেই সালটা, সেই মান্থটা আমার লাগে। বা মানে বিভিন্ন ইভেন্ট কটা, হয়তো তার বিয়ে কবে হয়েছে সেই ইভেন্টটা আমার লাগলো, তার সন্তান কবে হয়েছে সেই ইভেন্টটা আমার লাগলো, সে প্রথম কবে চাকরি করেছে, মানে এটা কিছু কেস হিস্ট্রি। হ্যাঁ, সেই কয়েকটা ইভেন্ট লাগে। কারণ একটা তো লজিক আছে, তো সেই দুয়ে দুয়ে 4 মিলিয়ে বিটিআরটাকে কমপ্লিট করি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো ডাক্তারের কাছে যাই, তখন ডায়াগনিস করতে হয় যে কি হয়েছে, সেটার জন্য টেস্ট করো, অমুক ব্লাড টেস্ট ইত্যাদি, সেই রকমই খানিকটা এইটারও ব্যাপার আর কি, সেটাই আমার মনে হচ্ছে। একেবারেই। আচ্ছা, একটা জিনিস আমি মানে যখন থেকে দেখছি আপনাকে, একটা ভীষণ আশ্চর্য লাগছে, কারণ মানুষ যখন শোনে যে অ্যাস্ট্রোলজি হবে বা অ্যাস্ট্রোলজার আসবেন, তখন একটা প্রাথমিকভাবে যেই ভাবনাটা হয় আমাদের সকলের মধ্যে, যে কোনো মহিলা হলে তার জটা থাকবে বা এরকম একটা টিপ পরবে, লাল একটা শালু বা হ্যান ত্যান, এগুলো। পুরুষ মানুষ হলেও সেটা তন্ত্র সাধনা বা ওরকম, সেইটা আপনার মধ্যে দেখে তো মনে হচ্ছে না যে যে অ্যাস্ট্রোলজার বলতে যে মানুষের ধারণাটা, কিছু কিছু বিশ্বাস করে মানুষ তাদেরকেই, যে যারা এই ধরনের ভূষণে থাকেন, সহজ হয়ে যায় বিশ্বাস হ্যাঁ, বিশ্বাস করানোটা। করাটা। আবার কিছু কিছু মানুষের অবিশ্বাস কিন্তু ওই ওনাদের দেখেই হয়, মানে খুব এলাইট ক্লাস, মানে ধরুন সেটা বলবো না, একটু সফিস্টিকেটেড হলেই তখন তারা ওই একটু নিচু নজরে দেখে, বাবা এটা কি ড্রেস পরেছে, এটা নিচু নজরে নয়, তাদের হয়তো একটা বিশ্বাস অবিশ্বাসের মনে দোলাচল হ্যাঁ, চলে। দোলাচল চলে বা হতে অবিশ্বাসই পারে। করে ধরুন, কিন্তু আপনার মধ্যে সেটা নেই, এটা খুব একটা গুড সাইন। কারণ এইটা, এই প্রফেশনে আসার জন্য যে ইয়াং জেনারেশনকে আপনি কিন্তু অনেক অনুপ্রেরণা দিচ্ছেন আপনার এই সাজটাতে, যে এটা এটা আপনার মনে হয় না? বিষয়টা না, প্রথম কথা হচ্ছে অ্যাস্ট্রোলজিটা যেটা নিয়ে পড়াশুনো করেছি সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান থেকে এসেছে এটা। আকাশের গ্রহ নক্ষত্র, তাদের অবস্থান, তাদের সমস্ত এফেক্ট, এগুলো সবটাই জ্যোতির্বিজ্ঞান থেকে এসেছে। তাহলে অ্যাস্ট্রোনমি বেসড অ্যাস্ট্রোলজি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে কিন্তু হ্যাঁ অবশ্যই রেমেডি, অনেক ক্ষেত্রে মন্ত্র দেওয়া হয় ইত্যাদি, অবশ্যই কাজ করে, সেটা কথা নয়। কিন্তু এই বিষয়টা মানুষকে বিশ্বাস করানোর জন্য আমার এটা ব্যক্তিগত মতামত, ড্রেসের দরকার পড়ে না। আমার কাছে একটা মানুষ এলো জন্মছক বিচার করতে, আমি তার জন্মছক দেখে তার আগামীটা যদি বলি, তাহলে সে কিন্তু আবার তার কিন্তু আসবে। ওখানে ফুলফিলমেন্ট হবে না। কারণ ও কি, আচ্ছা। সে বিশ্বাস নাও করতে পারে, কারণ আগামীটা কে জানতে গেছে? আগামী হলে তবে তো জানা যায়। আপনি এইভাবে আপনার অমুক অমুক সময় একটা অ্যাক্সিডেন্ট হবে, বা আপনার অমুক সময় একটা চাকরির পদোন্নতি হবে, হবে সেটা তো এখন প্রমাণিত নয়। কিন্তু আমি যদি তার পাস্টটা বলি,
যে আপনার অমুক সময় একটা এরকম হয়েছিল, অমুক, যেমন আমার একজন মানে এসেছিলেন, তিনি যথেষ্ট সুস্থ, কিন্তু মানে মোটামুটি আমি দেখলাম মাসখানেক আগে যে মানে গ্রহাবস্থান যেটা আছে বা আমরা ট্রানজিটটাও তো দেখি, ট্রানজিট প্রোগ্রেশন, এটা অনেক ব্যাপার আছে। তো সেখানে আমি বললাম যে আপনি হসপিটালাইজ ছিলেন লাস্ট মান্থ, আপনার একদম জমে মানুষে টানাটানি হয়েছিল। বলছেন একদম 100%। আচ্ছা, এই যে তার যে পেছনের কথাগুলো মেলানো, সেটাই তো আসল সেটাই ব্যাপার। তো প্রমাণ, সেটাই প্রমাণ। এই প্রমাণটা করার জন্য বেশভূষার দরকার পড়ে না। তখন মানুষের বিশ্বাস আপনা হ্যাঁ, থেকেই জন্মে যায়। প্রমাণটা, সে কি কাজের জন্য এসেছে, সে তো ড্রেস দেখতে আসেনি, সে তার কাজটা নিয়ে এসেছে। আরেকটাও ব্যাপার, আমি এখানে ড্রেসের ব্যাপারে যাচ্ছি না, কারণ যার যেটা পছন্দ, হ্যাঁ, যে সেটা যেভাবে ঠিক কথাই। করে, আমি শাড়ি আমার পছন্দ এবং আমি এইভাবে চলতেই ভালোবাসি। না, আমি একটা সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করলাম একদমই আপনার। না, না, একদম ঠিক করেছো, সেটাই বলছি যে একদম ঠিক কথা। কিন্তু এইবারে আমি কার জ্ঞান ভালো বা কার জ্ঞান বেশি বা কম সেই জায়গায় যাচ্ছি না। যে যেভাবে অধ্যয়ন করেছে শাস্ত্রীকে, সে সেইভাবে জ্ঞান নিতে পেরেছে। কিন্তু এবারে একটা কথা আসছে প্রেডিক্টিভ জায়গা। অ্যাস্ট্রোলজির জ্ঞান তো অনেকের অনেক থাকে, কিন্তু প্রেডিকশনের জায়গাটা, মানে প্রেডিক্টিভ জায়গাটায় কে কতটা সাকসেসফুল হতে পারছে। একটা মানুষ এলো, আমি তাকে চটচট করে 3-4টে তার পেছনের ঘটনা বললাম, তিনি কিন্তু বুঝবেন যে হ্যাঁ, এই মানুষটা জানে আগামীটাও এই মানুষটার মেলার সম্ভাবনা আছে। ঠিক আছে, এবারে ধরা যাক আমি ওই রকম একটা পোশাক, তুমি যেটা বলছো সেই পোশাকে বসলাম, কিন্তু তার কিছু মিলল না, তাহলে কিন্তু পোশাকের মাহাত্ম্য থাকলো না। ইনফ্লুয়েন্সটা রইল না। হ্যাঁ, সুতরাং এখানে এটা মানে একদম পোশাকের জায়গাই নয়, যে যেটা যেভাবে পরতে চলতে ভালোবাসে সে পোশাক নিয়েই করুক, সেটা কোনো কথা নয়। আসল কথা হচ্ছে প্রেডিক্টিভ জায়গা। এবং আমার যে ইনস্টিটিউট আছে, আমার ইনস্টিটিউটে শেখানো হয় কিন্তু এই প্রেডিক্টিভ জায়গাটা। অর্থাৎ একটা মানুষ এখন এখন মানে এমপ্লয়মেন্টের জায়গাটা যেটা, সেটা সবার পক্ষে, এখন জনসংখ্যা বেড়ে গেছে, সেই তুলনায় চাকরি বাকরি, হ্যাঁ, বা যে কোনো প্রফেশনে যেতে গেলেই খুব টাফ। এটাও পড়াশুনো করে যথেষ্টই টাফ, কিন্তু অনেকে এই প্রফেশনটা আসতে চাইছে। তার জন্য কিন্তু একটা ঠিকঠাক জায়গা চাই অধ্যয়ন করার, আচ্ছা, এবং এখানে অনেক একটা ইয়াং ঠিকঠাক জেনারেশন গুরু। আসছে। হ্যাঁ, ইয়াং জেনারেশন প্রচুর আসছে, ইয়াং জেনারেশন প্রচুর। এবং তারা, সেটাই কথা, যে শিক্ষিত যুব সমাজই বলে দিচ্ছে যে এই সাবজেক্টটা মিথ্যে নয়, তা না হলে তারা মাস্টার ডিগ্রি করে তারা এটা করতে পারতো না। আচ্ছা, আমি, আপনারা দেখছেন স্বাতি ঘোষাল অ্যাস্ট্রোলজার এবং ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের ইনস্টিটিউশনের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। খুব ইন্টারেস্ট লাগছে আমার, অন্তত আমার সত্যি কথা অ্যাস্ট্রোলজিতে খুব যে একটা ইন্টারেস্ট ছিল তা নয়, কিন্তু স্বাতির সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, অনেক ইয়াং জেনারেশন অনেক বেশি উদ্বুদ্ধ হচ্ছে, এটা শুনতে পাচ্ছি, এবং আপনারাও নিশ্চয়ই জানবেন। যদি মনে করেন প্রয়োজন পড়বে সাথীকে আপনাদের, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমরা ওনার নাম্বার দিয়ে দেবো, এবং হয়তো স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা স্বাতি, যে আমরা এই দেখি যে যে কোনো সমস্যা, বিশেষ করে চাকরি বা ব্যবসা, এই যখন হচ্ছে না, বারবার চেষ্টা করছে, ফেলিয়ার, তখন অ্যাস্ট্রোলজি কাজ করে কি? মানে সেটা কিভাবে রেমেডি দেন মানে আপনারা? মানে প্রথম কথা হচ্ছে, ওই যে প্রথমেই বললাম যে একটা মানে মানে সামনের পথটা কি হবে, সেটা একটা মানুষ, এরম বহু মানুষকে আমি দেখেছি আমার কাছে এসেছে, বলছে ম্যাডাম একদম সংসার চালাতে পারছি না, অর্থ কষ্টই তো এখন বেশি, মানে এই সমস্যাটা নিয়ে বেশিরভাগ মানুষ আসে। তো অর্থ কষ্টর জায়গায় একটা ব্যাপার আছে, কিন্তু আমি তার চার্টে দেখছি সে চাকরি করছে বটে, কিন্তু তার চাকরির যোগটা সেভাবে নেই। চাকরির থেকেও সে যদি কোনো ব্যবসা করে, এবং পার্টিকুলার কি ব্যবসা সেটাও বোঝা যায়। আচ্ছা, যে আমি যদি তাকে বলি যে আপনি এই ব্যবসাটা আরম্ভ করুন, অল্প পুঁজি নিয়ে আরম্ভ করুন, কিন্তু এটাতে আপনি সাকসেসফুল হবেন। এবং অবশ্যই এবার অনেকগুলো ব্যাপার থাকে, একটা হচ্ছে প্রমিস, একটা হচ্ছে চার্টে প্রমিস দেখা মানে তার এটা হবে কি হবে না, আর একটা হচ্ছে টাইম অফ ইভেন্ট, হলে কবে হবে।
এক্স্যাক্টলি। এই বিষয়গুলোর যে মেলবন্ধন, এই মেলামেলিটাই কিন্তু আসল। সেই মানুষটাকে আমি যখন বললাম তুমি এই ব্যবসাটা, আপনি এই ব্যবসাটা করুন এবং এই সময় থেকে স্টার্ট করুন, কারণ সেটা কিন্তু ডিবিএ, আমরা মানে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ডিবিএ বলি, অর্থাৎ দশা ভুক্তি অন্তরা, যেটা সাধারণভাবে বৈদিক জ্যোতিষে বলা হয় যে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা। সেই ক্যালকুলেশনটাও কিন্তু যথেষ্ট সাংঘাতিক। সেই জায়গায় কিন্তু পৌঁছতে গেলে অবশ্যই পড়াশোনাটা করতে হবে। খুব সহজ মানে ব্যাপার এটা নয়, আবার খুব কঠিনও নয়। একটু সময় দিলে এটাকে অবশ্যই পারা যায়। তো উনি কিন্তু সেইটা আমার কথাটা মেনেছেন, মেনে কিন্তু আজকে যথেষ্ট ভালোভাবে সংসার, শুধু নয় উনি সংসার প্রতিপালন করছেন। ওনার বাবা মা অসুস্থ ছিলেন, বাবা মাকে ভালোভাবে টেক কেয়ার করতে পারছেন। নিজের বোন ছিল, একটি মাত্র বোন, খুব মানে অসুবিধার মধ্যে ছিলেন, সেই বোনেরও বিয়ের সমস্যাটাও আমি সমাধান করে দিয়েছিলাম। বোনের বিয়ে হচ্ছিল না, সবটাই উনি সুন্দরভাবে অবশ্যই পেরেছেন। আর একটা কথা হচ্ছে, মানুষ থাকলে সমস্যা থাকবেই, জীবন থাকলে মানুষের সমস্যা থাকবে। আমরা একটা নবতারা চক্র, মানে একটা ছোট আছে নবতারা চক্র, যেটা আমি পড়াই। তো সেখানে জন্ম নক্ষত্র বলে, মানে অনেকগুলো 9টা নক্ষত্র আছে, জন্ম নক্ষত্র বলে একটি নক্ষত্রর কথা আছে। তো অনেকেই বলে যে জন্ম নক্ষত্রটা, মানে বেশিরভাগ মানুষ বলে যে জন্ম নক্ষত্রটা খুব একটা মানে শুভ নয়। কিন্তু আমি বলি যে এই যে জন্মেছি, জন্মাবার পর আমরা কি করব না করব সেটা আমাদের হাতে। এই যে মানুষ বলে যে ভাগ্য, হ্যাঁ ভাগ্যে যা আছে তাই হবে, কথাটা কিন্তু সবটা সত্যি নয়। কেন সত্যি নয়? ঈশ্বর কাউকে মানে সকলকে যে যার নিজের মানে কি সেইটুকু দিয়ে পাঠান। আমাকে ধরা যাক, আমার বাবা আমাকে 500 টাকা দিলেন, একজনকে 5,000 টাকা দিলেন, একজনকে 5 লাখ টাকা দিলেন। বাবা তার 3 সন্তান, 3 সন্তানকে আলাদা আলাদা পুঁজি দিলেন। এই যে পুঁজিটা আমি পেলাম, এটা আমার অর্জিত নয়, এটা আমায় দেওয়া হলো, এটা আমার ভাগ্য। এই 500 টাকাটা নিয়ে আমি ওয়াইন শপে যাব না বইয়ের দোকানে গিয়ে 4টে বই কিনবো, এটা আমার কর্মফল। সুতরাং আমার কিছুটা ভাগ্য অবশ্যই, কিন্তু কিছুটা আমাদের হাতে একটা ফ্রি হুইল থাকে। ওই ফ্রি হুইলটাই হচ্ছে আমরা নিজেদের মুভ করাই। আমরা সৎপথে মুভ করালে সেটা আলাদা, আমরা অসৎপথে, সেই জন্য যদি সবটাই হতো তাহলে জন্মালাম আমার কি কি কাজ করলাম তার গুরুত্বটা কি রইল, তাহলে তো সবই এক হয়ে যেত। সুতরাং যেটা আমরা পেলাম, অর্থাৎ সঞ্চিত কর্মফল যেটা, সেটাও কিন্তু আবার মানে পাস্ট জন্ম থেকে একটা জায়গা থাকে। সেটা আমাদের, অনেকে বলে না যে এত ভালো মানুষ কিন্তু এত শরীর খারাপ, এত কষ্ট পাচ্ছে, সেটাও কিন্তু তার হতে পারে এই জন্মে তিনি কোনো খারাপ কাজ করেননি, হতে পারে গত জন্মের কর্মফলটা কিছুটা ভোগান্তি বাকি ছিল, সেইটুকু উনি ভোগ করছেন। এটা আমাদের মানতেই হয়। জন্মের ব্যাপারটা কি মানে বিশ্বাসযোগ্য মানে এটা ওরমভাবে আমরা তো পাস্ট জন্মে গিয়ে দেখে আসতে পারি না, কিন্তু এটা শাস্ত্র বলে। এবং গুরুজনদের আমরা যদি সম্মান করি, প্রাচীনকালের ঋষি মুনিরা যারা যা বলে গেছেন, তারা কিন্তু সব ক্ষেত্রেই, মহাভারত থেকে সেই টেলিভিশন দেখে বিদুর যে মানে কি ধারাবিবরণী দিচ্ছে, হ্যাঁ সেটাও তো আজকে প্রমাণিত হয়েছে। তো সুতরাং অবশ্যই পাস্ট লাইফের একটা কার্মিক জায়গা অবশ্যই আছে, এবং এটা একেবারেই প্রমাণিত। মানে সম্পূর্ণভাবে কিছু কিছু জায়গা তো বোঝা যায়। আবার এরকম হয়, ধরা যাক বৃহস্পতি, খুব ছোট্ট একটা এর কথা বলছি, দেখবেন এই তো মানে অনেকেই দেখবেন এই পডকাস্টটা, বৃহস্পতি ধরা যাক কারুর নবম ভাবে আছে। নবম মানে লগ্ন থেকে, লগ্নটাকে 1 ধরলে 1 2 3 4 করে নবম ভাব, তো নবম ভাবে বৃহস্পতি আছে। দেখা যাবে যে নেটিভের বৃহস্পতি নবম ভাবে আছে, এটা একদম অভ্যর্থ মেলে, তার বাবার নাম ঈশ্বরের নাম দিয়ে হয়, মানে কোনো একজন ঠাকুর দেবতার নাম দিয়ে তার বাবার নাম হয়। আচ্ছা। এগুলো কিন্তু একেবারেই মানে কি বলবো, একদম প্রমাণিত সত্য এগুলো।
আচ্ছা। আর পূর্বজন্মের একটা ব্যাপার, সেটা অবশ্যই অবশ্যই যারা যা লিখে গেছেন সেটা আমরা অগ্রাহ্য করতে পারি না, সে সাহস দুঃসাহস আমাদের নেই। মানে লিখে গেছেন যে পূর্বজন্ম বলে হ্যাঁ, তার কোনো একটা পূর্বজন্মের, ব্যাপার। হ্যাঁ তার নিশ্চয়ই। কৃতকর্মের ফলও ভোগ করতে হ্যাঁ, হয় এটা। ওই জন্যেই এই যে মানুষ বলে কর্ম, মানে এই এমনি একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। কথাটা কিন্তু এই কর্মফলের ভোগান্তির জায়গা থেকেই এসেছে। আমি যদি সুকর্ম করি, আমার কিন্তু সামনের ফলটা অনেক মানুষ বলে আমি অনেক সৎ থেকেছি, আজকালকার দিনে সৎ হওয়ার কোনো ব্যাপার নেই। না, কথাটা কিন্তু সবসময় ঠিক নয়। আপনি মানে মানে এমন একটা মানুষ যে আমাকে বলল যে আমি একটা ইন্টারভিউয়ের জন্য বছর 3 ধরে খাটছি, অমানসিক পরিশ্রম করে, প্রচণ্ড খাটে, রাত জেগে দিন জেগে খাটে, কিন্তু সেটা সে পেল না, মানে তার মনে হলো আমি ফেলিওর। হুম। কিন্তু সেটাই যখন একটি চাকরির ইন্টারভিউয়ে সে অসামান্য ভালো করে, সে ভাবলো যে আমি তো ইন্টারভিউটা এমন কিছু, মানে বিশাল একটা কোনো কিছু করিনি, কিন্তু চাকরিটা সে পেয়ে গেল। ওই যে কর্মটা, তার অনেস্ট লেবার, ওটা কিন্তু রেকারিং অন্যভাবে হয়ে এসছে। এই জায়গায় এলো। কর্ম কোনোদিন, সৎকর্ম, সৎ পরিশ্রম আমার জীবনে আমি অন্তত দেখিনি কোনোদিন বিফলে না, গেছে, এটা ঠিক কথা। এটা আমরাও কখনো না। নিজের জীবন দিয়ে দেখতে পাই যে অন্য ঠিক কোথাও কাজ যোগ হয়ে যায়। হ্যাঁ, অন্য কোথাও ভাবে সেটাকে পাওয়া যেতে পারে। এটা একদমই বিশ্বাসযোগ্য। এই যে আপনি বললেন যে কেউ চাকরি পাচ্ছে না বা ধনী, খুব দরিদ্র, তার ধনী হয়ে যাওয়ার যেই সময়টা আপনারা নির্ধারণ করে দিতে পারেন। হ্যাঁ, ওই যে বললাম টাইম অফ ইভেন্ট। হ্যাঁ। ইয়েতে বিএনএনে আমি করাই ভীষণই সহজ, যেটা যেমন জুপিটার, ভেনাস, আমাদের বিএনএনে প্রোগ্রেশন বলে একটা ব্যাপার থাকে, জুপিটারের প্রোগ্রেশন অন ভেনাস, সেই সময় ট্রানজিটেড ভেনাসও সেখান দিয়ে পাস করছে, তার অবশ্যই ধনী হওয়ার জায়গা থাকে। শুধু জুপিটার ভেনাস নয়, স্যাটার্ন ভেনাস থেকে, মানে যোগগুলো আর কি, শনি শুক্রের কম্বিনেশন, তারপরে বুধ বৃহস্পতির কম্বিনেশন, হ্যাঁ, এই বিভিন্ন রাহু ভেনাসের কম্বিনেশনে মানে প্রচুর টাকা আসে। আচ্ছা, কিন্তু রাহু কথাটা তো একটা ভয়ঙ্কর কথা। রাহুকে যে যেভাবে নেবে, এবার রাহুর কথা আমি যদি বলি, তাহলে রাহুর জায়গা থেকেও স্পিরিচুয়ালিটির জায়গায় উত্তরণ হয়। কিরকম? যেমন আমরা তো বাল্মীকির কথা প্রত্যেকে জানি। এই যে দস্যু রত্নাকর যখন প্রচণ্ড ডাকাতি করেছিল, এটা ওটা যা খারাপ আর কাজ কি করেছে। অপকর্ম যেগুলো, সেগুলো যে করেছিল, তারপর যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি যে এই এত করলে, তার দায় কে নেবে? কি জন্য? বলে আমি সংসারের জন্য করেছি, সংসারের মানুষরা দায় নেবে। কিন্তু বাড়িতে যখন সে গিয়ে প্রত্যেককে প্রশ্ন কেউ করলো, রাজি হয়নি। বললো তুমি করেছো, আমাদের প্রতিপালন করা তোমার কাজ, এবার তুমি আমাদের প্রতিপালন করার জন্য তুমি কি করেছো সেটা তোমার, তার দায় আমি কেন নেব, আমরা কেন নেব? তখন তার কিন্তু বোধোদয় হলো, তখন তিনি প্রথমে তো রাম বলতে পারেননি, মরা করে তারপর রাম, তারপর বাল্মীকি। এইটা কিন্তু রাহুর থেকে স্পিরিচুয়ালিটিতে উত্তরণ। তাই তারপরে আমরা করতে পারি চণ্ডাশোক থেকে ধর্মাশোক, এই জায়গাগুলো, এখানে কিন্তু রাহুর ভূমিকা অবশ্যই আছে। আচ্ছা, মানে খুব খারাপ কাজ থেকে ভালোতে ফিরিয়ে আনে রাহু। কিন্তু রাহু তার মানে খারাপ নয়। হ্যাঁ, মানে রাহুর কথাটা শুনলেই তো আমরা খারাপই না, ভাবি একদমই রাহুকে। নয়। রাহু পীড়িত হতে পারে, রাহুর সঙ্গে সংযোগ যদি অন্যরকম হয় তাহলে সেটা খারাপ হতেই পারে, কিন্তু তার মানে এরকম নয়। অ্যাকচুয়ালি রাহু কি, মাইথোলজিক্যাল জায়গায় আমরা যদি যাই, সেটা হচ্ছে রাহু একটা শরীরের অংশ, যেটা অতৃপ্তি। কেন অতৃপ্তি? তার কারণ সর্বাণু বলে হিরণ্যকশিপু ছিলেন প্রহ্লাদের, সবাই জানে। তো হিরণ্যকশিপুর মেয়ে ছিলেন সিংহিকা। সিংহিকার যে সন্তান সেটা হচ্ছে দৈত্য সর্বাণু। তো সে যখন অমৃত পানের এতে ছদ্মবেশে বসে পড়েছিল দেবতাদের লাইনে, তখন তাকে আইডেন্টিফাই করা হয় এবং তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে কিন্তু কেটে দিলেও 1-2 ফোঁটা অমৃত তিনি পান করে ফেলেছিলেন বলে তিনি কিন্তু অমরত্ব লাভ করেছিলেন। কিন্তু কেটে দেওয়ার ফলে আমরা কি করি? আমাদের স্যাটিসফ্যাকশন কখন হয়? মনের স্যাটিসফ্যাকশন যখন মন ভরে যায়, উদরের স্যাটিসফ্যাকশন যখন পেট ভরে যায়। রাহুর ভোগটা অতৃপ্ত, কারণ রাহু খাচ্ছে, পেট নেই, পেট ভরছে না, তাহলে তার আরো চাই। এই জায়গা থেকে রাহুকে
কিন্তু খারাপের একটা জায়গা দেওয়া হয়। অ্যাকচুয়ালি রাহু হচ্ছে অতৃপ্ত ভোগ। আবার আমরা যখন নিউমারোলজিক্যালি জায়গায় যাই তখন 4 নাম্বারটা রিলেট করে রাহুর সঙ্গে। স্বামী বিবেকানন্দের যখন টোটাল ডেট অফ বার্থটা আমরা করি তখন মানে স্বামী বিবেকানন্দের যে মানে মেন নাম্বারটা অর্গানাইজেশন নাম্বার সেটা 4। আচ্ছা, রাহু যদি ভালো হয়, চরম নিয়ম শৃঙ্খলা, তার একটা পেনদানিতে আছে, যদি তার পরিবারের কোনো লোক সেই পেনটি নিয়ে লিখে অন্য জায়গায় রাখলো, সে ভীষণ রেগে যায়। ওই পেনটি তার ওই পেনদানিতেই রাখতে হবে। অর্থাৎ রাহু কিন্তু ভালো হলে চরম নিয়ম শৃঙ্খলা এবং অর্গানাইজেশনের নাম্বার। তাই স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, শ্রীরামকৃষ্ণ করেননি, করেছেন কিন্তু বিবেকানন্দ। না, নাম্বার বলতে কি, কোন নাম্বার? সংখ্যা তত্ত্বের জায়গা। 4 হচ্ছে অর্গানাইজেশন নাম্বার। স্বামী বিবেকানন্দের যে ডেট অফ বার্থ সেখান থেকে 4টা আমরা পাই, এবং সেই পেলেন এই ক্যালকুলেশনটা প্লাস করে, সেটা সংখ্যা তত্ত্বের জায়গা। আচ্ছা, হ্যাঁ, আমার ক্লাসে আমি সবই শেখাই। এই যে আপনি বললেন বাস্তু, সংখ্যাতত্ত্ব, অ্যাকচুয়ালি এগুলো না অকাল্ট সায়েন্স, এবং অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমারোলজি, এরা সব হাতে হাত ধরে দাঁড়িয়ে সব দিক থেকে। বাস্তুর জায়গাও কম না। হ্যাঁ, আমি বাস্তুতেও একটু আসতে চাইছিলাম, যে বাস্তু ব্যাপারটা একটু খটোমটো হয়ে যায় অনেক সময়। দর্শকদেরও বলছি যে ধরুন একটা বাড়ি হয়েছে, তারপরে বাস্তুবিদ এলেন, এসে বললেন যে এই বাবা এখানে বাথরুম, এখানে রান্নাঘর, এবার ভেঙে দিন। এবার তিনি একটা এত টাকা খুব ইয়ে বানিয়েছেন বাড়িটা, তখন সেক্ষেত্রে খুব সমস্যা হয়। বাস্তু ব্যাপারটা কি? বাস্তু ব্যাপারটা তো অবশ্যই আমাদের ওপর এফেক্ট করে। বাস্তু অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডের এক্সটেনশন পার্ট আমরা বলি। কেন? এটা খুব সুন্দর প্রমাণিত হয় যে তুমি রাত্রিবেলা যখন তোমার নিজস্ব বাড়িতে, তোমার রাত্রিবেলা তুমি যদি টয়লেট যাওয়ার দরকার পড়ে, তুমি কিন্তু ঘুমন্ত চোখে আলো টালো না জ্বেলে চলে যেতে পারো। কেন? তোমার সাবকনসিয়াস মাইন্ডে জানো তোমার টয়লেটটা কোথায়, অসুবিধা হয় না, আলো জ্বেলে এই করে কোনো অসুবিধা হয় না। কিন্তু তুমি যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাড়িতে যাও, তখন কিন্তু তোমাকে কনসাস মাইন্ডে আসতে হয়, আলোটা জ্বালি, ওইদিকে বাথরুমটা যাই। ঠিক আছে? এই যে সাবকনসাস মাইন্ডের এক্সটেনশন পার্টটাই হচ্ছে বাস্তু। বাস্তু তুমি ভাড়া বাড়িতেই থাকো, তুমি নিজের বাড়িতেই থাকো, তোমার কারেন্ট বাসস্থান, তুমি বিগত 3 মাস 6 মাস ধরে থাকছো, ঠিক আছে? মানে কেন বললাম মিনিমাম এই টাইম পিরিয়ডটা বলছি, সেই জায়গার এফেক্ট তোমার ওপর অবশ্যই করবে, অবশ্যই। আর এই যে কথা বলছো, হ্যাঁ, এটা সাধারণ মানুষের একটা ভয়ের জায়গা, যে কারণে মানুষ বাস্তুবিদকে ডাকতে চায় না, যে আমার তো খুব কষ্ট করে, মানে কষ্টার্জিত পয়সায় আমি একটা 700-650 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বানিয়েছি। এবার যদি বলে এদিকটা ভেঙে ওদিক করুন, ওদিকটা কিচেন ভেঙে ওদিক করুন, সম্ভব নয় তার পক্ষে। তাহলে তার বাস্তুবিদকে ডাকার পয়সাটাও চলে যাবে, আর তার কাজটাও হবে না। ঘটনা তা নয়। ঘটনা হচ্ছে কোনো কিছু না ভেঙে চুরে রেমিডি করে বাস্তুটাকে ঠিক করা কিন্তু যায়। বাস্তু ভিজিটের উদ্দেশ্যই তাই, ঠিক আছে? এবং এটা আমি অবশ্যই আমার ইনস্টিটিউটে পড়ানো হয়। এটা 12 রকমের রেমিডি টেকনিক আছে বাস্তুর। আচ্ছা, হ্যাঁ, এবং একটা মানে সমস্ত বাস্তুটাকে 16টা জোনে ভাগ করা হয়, একটা জোন 22.5 ডিগ্রি। এবং অনেকে, আপনারা এটা মানে মোটামুটি সকলেই জানে যে নর্থ ইস্টের টয়লেট এটা সর্বজনবিদিত। এটা তো যে অবশ্যই নর্থ ইস্টে মানে অন্য আর 15টা জোনের কথা না জানলেও এই একটি জোনের কথা সবাই জানে, এবং বহু প্রমোটারও বলে যে আমার ঈশান কোণে বলে না? হ্যাঁ, ঈশান কোণটা। এবং আমার ফ্ল্যাট একদম বাস্তুসম্মত। ঘটনা হচ্ছে একটা বাথরুম, একটা ওয়াশরুম, অনেকগুলো 3-4টে জোন নিয়ে তৈরি হতে পারে। আচ্ছা, তার 22 ডিগ্রি করে। হ্যাঁ, 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রি। হ্যাঁ, এইবারে তার পার্টিকুলার টয়লেট সিটটা কি নর্থ ইস্টে আছে? ওকে, ওটাই হচ্ছে আসল। কি অসুবিধার কথা মানে হয় এটা কি? অবধারিত ক্যান্সার।
ক্যান্সার। 100% অবধারিত ক্যান্সার। আমি যেভাবে বাস্তু ভিজিট করি সেটা হচ্ছে মানে মানুষের ধারণা কি, এই একজন বাস্তু বিশেষজ্ঞ এলেন, এটা দেখলেন, এটা এখানে হবে না, এটা মানে এখানে হবে না, এই দিকে এই কালার করুন, এই দিকে হয়ে গেল, বাস্তু ভিজিট চলে গেলেন। না, ঘটনা তা নয়, তার কিছু প্রসিডিওর থাকে আগে। প্রথম হচ্ছে, আমি যদি তোমার বাস্তু ভিজিট করতে যাই, তোমাকে বলবো আগে প্ল্যান পাঠাও। সেই প্ল্যানের ওপর আমি একটি বিশেষ কাজ করব, করে 16টা জোন দেখব, দেখব তোমার বেডরুম কোথায়, তোমার কিচেন কোথায়, তোমার ওয়াশিং মেশিন কোথায়, তোমার মানে যা যা সমস্ত কিছু সেইগুলো কোথায়, এবং সেটা নিয়ে, এবং তার আগে আমি একটা সল্ট ইউজ করাই। তার কারণ হচ্ছে, একটা যদি সেই জায়গায় বাস্তু মানে নেগেটিভিটির প্রভাবটা অতিরিক্ত বেশি থাকে, তাহলে সল্ট কিছুটা, মানে মানুষ কিচ্ছু জানে না, কিন্তু সেই বাস্তু সল্টটা কিছুটা রিডিউস করে সেই বাস্তু সল্ট মানে ওটা আলাদা। হ্যাঁ, সেইটা আমি আগে একটু 7-10 দিন করাই। সেটা কি যে সেটা কিছু না, সেই সল্টটা দিয়ে একটু যেমন মানে আর কি মোছে, যিনি বাড়ির পরিচারিক মানে পরিচারিকা হন, যাই হন, বা নিজে হলেও যেমন করে ঘর মোছে, সেই মানে তার একটা আছে, স্পুন দেওয়া থাকে তাতে, সেই একটু সল্ট ফেলে ঘর মুছতে হবে, আর কিছু না। আর শুধু বৃহস্পতিবার এটা করা যায় না, কারণ নেগেটিভিটির ব্যাপারটাকে মানে রিপ্রেজেন্ট করা হয় রাহু, কিন্তু বৃহস্পতির এতে বৃহস্পতি এবং রাহুর একটা গুরুচণ্ডাল দোষ আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বলি, তাই বৃহস্পতিবার ওই সল্ট ইউজ করা যায় না। বৃহস্পতিবারটা মুছতে বারণ করি। আচ্ছা, তাহলে যে এই কেউ হয়তো বাড়ি করছে বা কোনো প্রমোটার একটা বিল্ডিং বানাচ্ছেন বা প্রজেক্ট করছেন, তাহলে কি আপনাকে মানে আপনার মতো বাস্তুবিদদের কি প্রথম নিয়ে আসা উচিত? অবশ্যই। আচ্ছা, অবশ্যই সেই জায়গার সেই প্ল্যানটা কতটা কি, কারণ যদি একটা বিল্ডিং একটা বানানো হয়, তাহলে সেম স্ট্রাকচারই পরপর হয়, একদম একতলাতেও যা হয়, দোতলাতেও তা হয়, তিনতলাতেও আবার যদি দুটো এরম থাকে, তাহলে অন্য দিকের গুলোও তাই হয়। তাহলে তার যে প্ল্যানটা, সেই প্ল্যানটা ওয়াল তোলার আগে সে যে স্যাংশন করিয়ে নিয়ে এলো, বা তখনও স্যাংশন হয়নি, প্ল্যানটা চাই, স্যাংশন প্ল্যান চাই এটা আমি বলছি না, প্ল্যানটা চাই। সেই প্ল্যানটা ধরে আমি যদি অদল বদল করতে পারি, প্রথমেই অদল বদল হয়ে যাবে, সেখানে আর প্রবলেম হবে না। রেমিডির জায়গাতে যদি বলো, তাহলে একমাত্র ঈশান কোণে যদি টয়লেট হয়, সেখানে কোনো রেমিডি নেই। আমি বলি যে সুস্থ থাকতে হলে, নিজেকে বাঁচাতে হলে এবং জীবনটাকে এনজয় করতে হলে, আপনার যদি ক্ষমতা থাকে আরেকটি ফ্ল্যাট কিনুন, যদি ক্ষমতা না থাকে এইটা ছেড়ে আপনি এটাকে ভাড়া যদি দেন, অন্য অন্তত বাড়ি ভাড়া করেও অন্য জায়গায় গিয়ে থাকুন, তাতে আপনার উন্নতি হবে। এখানে থাকলে প্রথম কথা তো রোগ ভোগ চূড়ান্ত লেভেলের হবে, কেউ ভালো থাকবে না। নর্থ ইস্টের এই জায়গাটা যদি টয়লেট হয়, তাহলে কেউ খুব শরীর খারাপের মধ্যে, আজ এটা হচ্ছে, কাল এটা হচ্ছে, পরশু এটা হচ্ছে, এবং আলটিমেটলি হ্যাঁ, এবং নর্মালি, এবং যারা এই পডকাস্টটি দেখবেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন যে মানে কাদের কাদের মিলছে, তাহলে তো সম্পূর্ণ বোঝা যাবে। আমিও সেটাই বলছি যে অডিয়েন্স যেন, আমি প্রত্যেকটা সময় বলি যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবেন, এবং কাদের সাথে ওনার কথাগুলো মিললো, এবং মিললে আপনার কোনো ভালো লাগবে রেসপন্স, এটা আমরা তো রেসপন্স পেলে ভালো লাগবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে যদি কোনোভাবে আপনারা নিজেদের সুরাহা করতে পারেন, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারেন, তাহলে কিন্তু ভালো। হয়তো আপনারা জানেন না যে এই সমস্যাটা মানে হচ্ছে এই কারণে, সেটাও আপনাদের সাথে বেরিয়ে গেল। এবং এই যে মেডিটেশন রুম অনেকে বলে কোন দিকে করব, নর্থ ইস্ট মেডিটেশন রুম, পূজা, এই যে হ্যাঁ এই যে হ্যাঁ মানুষ বলে ঠাকুর ঘর মানেটা কি, মানে ঠাকুর ঘরে যখন আমি পা দিচ্ছি, আমার তখন মানসিকভাবে প্রস্তুত হচ্ছি পুজো করব, ঠিক আছে? সেই জায়গা থেকে একটা কামনেস আমার মাথায় আসবেই, ধীর স্থির হয়ে আমি পুজোটা করব। ঠিক সেটা মেডিটেশন করতে গেলেও কিন্তু শান্ত মানে পরিবেশ, এই নয় যে ভোরবেলা উঠে মেডিটেশন করতে হবে, শান্ত পরিবেশ থাকতে হয় মেডিটেশন করতে গেলে। মেডিটেশন আমার এতে আমি করাই, এবং সে অর্থাৎ কি, নর্থ ইস্ট হচ্ছে একটা মানে আমি বলবো নিজেকে পাওয়ার জায়গা। একটা মানুষ, আমি সবসময় বলি যে সারাদিন সবাই কাজ করুন,
কিন্তু 10টা মিনিট 15টা মিনিট একটু নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে কি করলেন বা কি করবেন আগামীটা। সেটা নর্থ ইস্টে যদি কারোর একটা ছোটোখাটো ঘর থাকে, সে সেইখানে গিয়ে কিন্তু নিজেকে নিয়ে ভাবতে পারে। এবং নর্থ ইস্টের জায়গাটাই হচ্ছে উইজডমের জায়গা। নর্থ ইস্ট হচ্ছে এমন একটা বাস্তুর জায়গা যেটা ইউনিভার্স কানেক্টিভিটিটা খুব ইজি আমরা বলি। আচ্ছা, অর্থাৎ সেখানেও ঠাকুর ঘর বলা হচ্ছে। ঠাকুর বলে কি করি, মা আমায় করো, মা আমায় এই করো, বাবা আমায় এই, তো অর্থাৎ প্রার্থনা, আমার মনস্কামনা পূরণের জন্য আমি প্রার্থনা, ওই প্রার্থনাটা বলা হয় যে খুব তাড়াতাড়ি ইউনিভার্সে কানেক্ট করে যায়। আচ্ছা, আচ্ছা। এইটা হ্যাঁ। আর হ্যাঁ, ধরুন যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন বাথরুমটা বললে, তাহলে বাথরুমটা হওয়া উচিত কোথায়? বাথরুমটা 16টা জোনের মধ্যে 3টে নেগেটিভ জোন আছে, ওই 3টে নেগেটিভ জোনের একটিতে বাথরুম হওয়া উচিত। এবার বলি, নর্থ ইস্টে কারুর বাথরুম নয়, কিন্তু 16টা জোনের 3টে নেগেটিভ জোনেও বাথরুম হলো না, একটি পজিটিভ জোনেই বাথরুম হলো, সেটা রেকটিফিকেশন করা যায়। আচ্ছা, আমি কি বললাম, নর্থ ইস্টে শুধু টয়লেট সিট থাকলে তার রেকটিফিকেশন সম্ভব না, সে বাড়িটি ছেড়ে দেওয়া উচিত। বাদ বাকি কোথাও কোনো প্রবলেম থাকলে সে বাড়ি কিচ্ছু ভাঙাচোরা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, খুব ইজি রেমেডি দিয়ে সেই বাস্তুটি ঠিক করা যায়, সেখানে কোথাও কোনো আর অসুবিধা নেই। এমনি বাচ্চাদের পড়াশোনা নিয়ে তো একটা নর্মালি আমাদের চিন্তা থাকে, সেই কোন দিকে বসে করলে বা এ ধরনের কিছু কি হ্যাঁ, হয়? অবশ্যই। একটা ওয়েস্টের দিকে একটি জোন আছে, আমি তো মানে সাউথের মানে দিকে, যেমন লোকে সাউথ ইস্ট জানে, কিন্তু আমি যদি বলি সাউথ অফ সাউথ ইস্ট মানুষ বুঝবে না, ঠিক সেরকম ওয়েস্টের দিকেও একটি জোন থাকে, সেটি হচ্ছে এডুকেশন জোন আমরা বলি। সেইখানে বাচ্চারা পড়তে পারে। এবার পড়াশোনা অনেক রকমের হয়, পড়াশুনোর মধ্যে যারা গ্র্যাজুয়েশন লেভেল 7, 8, 10 স্ট্যান্ডার্ড, 12 স্ট্যান্ডার্ড, তারা পড়াশুনোটা ওয়েস্ট, ওই সেই জোনে, এডুকেশন জোনে ওয়েস্টের দিকে বসেই করবে, ওয়েস্টের দিকে মুখ করে। হ্যাঁ। এবং তারা যদি মানে ওখানে ওই জোনটায় বসে, ওয়েস্টের জোনে বসে পড়াশুনো করলো। এইবারে যদি কেউ চাকরির গভর্নমেন্ট সার্ভিস দেবে তার পড়াশুনো করছে, তখন ওয়েস্ট জোনে বসেই পড়াশুনোটা করলো, মুখটা থাকলো ইস্টের দিকে। আচ্ছা, কেউ গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশুনো করছে না, কেউ যে কোনো একটা চাকরি মানে কি মানিটারি অপরচুনিটি, মানিটারি অপরচুনিটির জোন হচ্ছে নর্থ, বিজনেসও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, সেটা নর্থ। হ্যাঁ, কোনো অপরচুনিটি, মানে ওয়েস্টে বসে পড়ে নর্থের দিকে ফেস করে। প্রাপ্তবয়স্ক মানুষ পড়াশোনা, তখন ওয়েস্টের দিকে বসলো, মুখটা নর্থের দিকে করে পড়াশোনাটা করতে হবে। এইগুলো বিভিন্ন, এবং এর সঙ্গে আবার অ্যাস্ট্রোলজিরও একটা কানেকশন থাকে। মানে সেটা হচ্ছে, এটা বেশ একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে একজন বাবার 2 সন্তান, ঠিক আছে, 2টি ছেলের আলাদা 2টি ঘর, সেই 2টি ঘরে 2টি ছেলে পড়াশুনো করে, একটি ছেলে দেখা যাচ্ছে রেজাল্ট বেশ ভালো করছে, সব দিক থেকে ঠিক আছে, আরেকটি ছেলে, তার মেধা নেই কথা বলা যাচ্ছে না, কিন্তু তার শরীর খারাপ, এটা ওটা, সে কিছুতেই ভালো রেজাল্ট করতে পারছে না, এডুকেশনটা তার ডিস্টার্ব হচ্ছে। কেন হচ্ছে? তার কারণটা হচ্ছে, আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমরা এটাকে আমি এটা যে লেভেলে পড়াই অ্যাস্ট্রোবাস্তু বলা হয় এটাকে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ধরা যাক তার যে মানে আমি কিভাবে এটা বোঝাই বলছি, ধরা যাক জুপিটারের তার দশা চলছে, মানে যার পড়াশোনাটা ভালো নয়। হ্যাঁ, এবারে আমাদের কেপিতে কৃষ্ণমূর্তিজি বলেছেন যে গ্রহ যার নক্ষত্রে সে দেবে ফল। ঠিক আছে, জুপিটার দেখা যাচ্ছে সানের নক্ষত্রে, বা জুপিটার দেখা যাচ্ছে মার্কারির নক্ষত্রে। ঠিক আছে, জুপিটার মার্কারির নক্ষত্রে, কিন্তু মার্কারি কোন দিক নির্দেশ করে? উত্তর দিক। আচ্ছা, কিন্তু মার্কারি অ্যাস্ট্রোলজিক্যালি যে ঘরগুলো দিচ্ছে সেগুলো নেগেটিভ ঘর, 6, 8, 12, এই 3টেই আপাত দৃষ্টিতে নেগেটিভ ঘর। 6, 8, 12 ভেতর রোগগ্রস্ততা প্রধান, এবং বিভিন্ন বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা, এই বিষয়গুলো। তাই জন্য যে ছেলেটি, সবাই ভাবে মার্কারি তো বুদ্ধির জায়গা, ভালো, ঠিক আছে, সত্যি কথা, এটা খুবই সত্যি কথা এটা, কিন্তু সে যে উত্তর দিকের ঘরে বসে পড়াশুনো করছে, সেইখানে
যে মানে মার্কারি 6, 8, 12 দিচ্ছে এবং জুপিটার মার্কারি রেজাল্টটা দিচ্ছে, জুপিটারের দশা চলছে, সে মার্কারির রেজাল্টটা পাচ্ছে, মার্কারির দিকে তার পড়াশুনোর ঘর, সে সারাক্ষণ ভুগছে, পড়াশুনো করে উঠতে পারছে না। এই হচ্ছে অ্যাস্ট্রোবাস্তু। অর্থাৎ আমি কি বললাম, ওয়েস্ট জোন পড়াশুনোর ক্ষেত্রে ভালো, কিন্তু এমন একটি প্ল্যানেট যে প্ল্যানেটটি সেই স্যাটার্ন ওয়েস্টের দিক নির্দেশ করছে। সাধারণভাবে ওয়েস্টের দিক আমি এক্ষুনি বললাম এডুকেশন জোন, কিন্তু দেখা যাচ্ছে সে পড়েও আমাকে বললো, ম্যাডাম আপনি তো বললেন এডুকেশন জোনে আমি আমার পড়ার টেবিল বই খাতা সব গুছিয়ে রেখে পড়ছি, কিন্তু আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, পড়াশুনো ভালো হচ্ছে না, কেন এটা হচ্ছে? যে স্যাটার্ন দিচ্ছে সেই স্যাটার্ন 8 মানে 3 এইরম ধরনের রিলেট করছে। 4th হচ্ছে এডুকেশন, অ্যাস্ট্রোলজিক্যালি 4th ভাব হচ্ছে এডুকেশনের ঘর, প্রাইমারি এডুকেশন। সাধারণ মানুষ বুঝবে কি করে কোনটা 8 কোনটা 4? সেইটা সাধারণ মানুষ বোঝার জন্য প্রেডিকশনের জায়গাটা অবভিয়াস। আমি তো বলবো সকলে জ্যোতিষ শিখুন, তাতে করে নিজেদের লাইফটাকে মানে পেশা করতে হবে না, কিন্তু জ্যোতিষ একটা অকাল্ট তো, এটা আমাদের অষ্টম ভাবের সঙ্গে রিলেটেড। এই যে বললাম 6, 8, 12 ঘরগুলো আমাদের নেগেটিভ আপাত দৃষ্টিতে, এই অষ্টম ভাবের নেগেটিভ ট্রেটস যেমন বাধা, বিঘ্ন, বিপদ, অ্যাক্সিডেন্ট, এইগুলো অষ্টম ভাবের পজিটিভ ট্রেটস কিন্তু অকাল্ট, গুপ্তবিদ্যা। এই জায়গায় যদি কেউ রিলেট করে, অ্যাস্ট্রোলজি শিখছে, এই মানে অকাল্ট সায়েন্সের দিকে কিছু শিখছে, কোনো কিছুর সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু তার লাইফে অতটাও ঝামেলা ঝঞ্ঝাট আসবে না, অন্তত নিজেরটা নিজে বুঝতে পারবে যে আগামী দিন কি হতে চলেছে। সুতরাং যে বলছে যে আপনি তো বলেছেন এডুকেশন জোন, আমি তাই পড়ছি, কিন্তু তাহলে আমার তখন কিন্তু তার চার্টে দেখব যে সে যে জোনটায় পড়াশুনো করছে, সেই জোনটা যে প্ল্যানেটটা দিচ্ছে, সেই আর সবসময় ভুগবে না। আমি কি বললাম, জুপিটারের দশা চললে, জুপিটারের দশা কেন, জুপিটার এর নক্ষত্রে, স্যাটার্নের নক্ষত্রে আছে, স্যাটার্ন দিচ্ছে 6, 8, 12, জুপিটারের দশায় ফল পাচ্ছে 6, 8, 12, যতটা টাইম জুপিটারের দশা ততটা টাইম তার ভোগান্তি হচ্ছে পড়াশোনায়। আচ্ছা, এই দশার টাইমটা সেটা তো সাধারণ মানুষ জানতে পারবে না, সুতরাং তখন তাকে অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হতে হবে। এই বিষয়গুলো ভীষণ সুন্দর, ভীষণ ভালো, ভীষণ বোঝার একটা ব্যাপার। হ্যাঁ, এত সমস্যা মানুষের, এত জানার থাকে, আর অ্যাস্ট্রোলজারকে পেলে পরে মানুষের কিন্তু এমনি প্রশ্নের ভান্ডার খুলে যায়। তা আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে, আপনাদেরও আশা করি হচ্ছে। প্রশ্ন তো অনেক থাকে, সময়ের শুধু অপেক্ষা, অনেকটা সময় এগিয়ে গেছে, শেষের দিকে যাব, যেটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই এই প্রশ্নটা নিশ্চয়ই করবেন এবং মেলও এসেছে কয়েকটা। ধরুন সম্পর্কের উপরে আমি স্বাতিকে একটা কথা বলছি, যে ইদানিং যে সম্পর্কের টানাপোড়েন চলছে, যে কোনো সম্পর্ক, সেই ব্যাপারে অ্যাস্ট্রোলজার কি কতটা ভবিষ্যৎবাণী করতে পারে? ধরুন লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ কি হবে, কোনটাতে বেশি সফল, কিংবা এই ডাইভোর্স হচ্ছে বা ব্রেকআপ হয়ে যাচ্ছে, যে কোনো বা লিভ ইন রিলেশনগুলো নষ্ট হয়ে যায়, এই ব্যাপারে অ্যাস্ট্রোলজি কি বলে? প্রথম কথা হচ্ছে বিবাহিত জীবনটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা মোটামুটি 25-26 অ্যাপ্রক্সিমেট এইটুকু আমাদের অবিবাহিত জীবনের স্প্যান। তার পরবর্তীকালে আমরা যদি 70 বছরও বাঁচি, তাহলে ক্যালকুলেট করো যে 25 থেকে 70 কতটা সময়, তাহলে সেটা অবশ্যই বেশিরভাগ সময় বিবাহিত জীবন। এবং ঘরে ফিরে সকলেই যে যার প্রফেশনে নিযুক্ত, তা একটা মানুষ বাড়ি ফিরে যদি শান্তি না পায়, তাহলে কিন্তু তার পক্ষে প্রোডাক্টিভিটি আনা জীবনে খুব অসম্ভব ব্যাপার। তো সেক্ষেত্রে রিলেশনশিপের জায়গা অবশ্যই আসে, মানে তার বিবাহিত জীবনটা কতটা সুখের হবে, বা কার বিয়ে হবে বা কার বিয়ে হবে না, হ্যাঁ, লাভ ম্যারেজ অ্যারেঞ্জমেন্টটাও পরিষ্কার অ্যাস্ট্রোলজিক্যালি দেখা যায়। আচ্ছা, এবং তার বিবাহিত জীবনটা আফটার ম্যারেজ সে
মানে সে সুন্দরভাবে কাটাতে পারবে নাকি সে সেপারেশন ডিভোর্সের দিকে যাবে, সেটাও কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যায়। খুব সিম্পলি আমি যদি বলি যে সেভেন্থ হাউসটা হচ্ছে বিবাহের হাউস। এবার তার লসের হাউসটা যখনই ইন্ডিকেট করবে, ধরা যাচ্ছে তার বিবাহিত জীবনের হাউসটাও আমি প্রমিস হিসেবে পাচ্ছি, তার লসের হাউসটাও প্রমিস হিসেবে পাচ্ছি। তার বিয়েটা হয়ে গেল, কিন্তু বিয়েটা হওয়ার পর কোনো একটি অ্যাস্ট্রোলজার তাকে বলেছে আপনার বিবাহিত জীবন সুখের নয়, 1 বছর 2 বছর 3 বছর পেরোচ্ছে, সে বললো অ্যাস্ট্রোলজার সব বাজে কথা বলেছে, এই তো ভালোই আমরা আছি। পার্টিকুলার ওই যে সেভেন্থ, যে বিবাহের ঘর, তার আগের ঘরটাকে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা ব্যয়ভাব বলি। তাহলে 6 হচ্ছে 7-এর ব্যয়ভাব, লস। যখন ডিবিএ মানে আমি আবার বলি দশাভুক্তি অন্তরা আমরা কেপিতে বলি, ডিবিএতে যখন দেখব ওই 6 আসছে, এমন একটি প্ল্যানেটের ডিবিএ চলছে বা প্ল্যানেটগুলির ডিবিএ চলছে যেখানে 6 আসছে। 11th হাউস হচ্ছে সাকসেস, 7-11 দেখলে 2 5 7-11 দেখলে 5 হচ্ছে প্রেমের জায়গা, সন্তানের জায়গা। তাহলে আমি 5কে সরাচ্ছি, 2 7-11 দেখলে আমরা বলি এর ম্যারেজ হবে ঠিকঠাক। 11 মানে সাকসেস, তার আগের ঘরটা হচ্ছে লসের ঘর 10। তাহলে আমরা যদি 2 হচ্ছে ফ্যামিলি, পরিবার বৃদ্ধি, এই যে 2 7-11 বললাম, 2 হচ্ছে পরিবার বৃদ্ধি। একটা মানুষের সঙ্গে একটা মানুষের যোগাযোগ মানে দুটো পরিবার বৃদ্ধি, দুটো পরিবারের সংযোগ। তা এই জায়গা থেকে যখনই ডিবিএতে 6-10-এর জায়গা চলে আসবে, 1-6-10 ধরা যাক এলো, কেন 2 হচ্ছে পরিবার, তার লস 1, 7 হচ্ছে বিবাহ, তার লস 6, 11 হচ্ছে সাকসেস, তার লস 10। ডিবিএতে যখন এই ভাবগুলোর সময় আসবে, এটাকে টাইম অফ ইভেন্ট বলছে, সেই সময়ে দেখা গেল তাদের মধ্যে ঝগড়া, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, লিটিগেশনের পর্যায়ে চলে গেল। তখন ভাবলো হ্যাঁ সেই অ্যাস্ট্রোলজার বলেছিল, তাহলে এই সময় বলেছিল, সেটা অনেকদিন পরেও হতে পারে। হ্যাঁ, সেটা সেই সময়টা আসতে হবে, সেই সময় না এলে সে ঘটনা ঘটবে না। আর সেই সময়টা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই জায়গাগুলো যদি আগে থেকে জানা থাকে যে এই সময়টা আপনার এটা হবে, অন্তত একটু সাবধানেও চলা যায়। এটা অবশ্যই, মানে আমি বারবারই বলছি, জীবনের সাবধানতাগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি বলতে পারে। আচ্ছা, সে সাবধানতা অবলম্বন করাটা নিজেদের উপর নির্ভর একদম। করছে। যদি আমি কাউকে বলি এই সময় ইনভেস্ট করবেন না, আপনার সাডেন লস দেখাচ্ছে, খুব সিম্পল কথা, কারুর ন্যাটাল কেতু যেখানে, ধরা যাক কারুর ন্যাটাল কেতু সিংহ রাশিতে আছে, কেতু তার উপর দিয়ে ভেনাস ট্রানজিট করছে, যেটুকু সময় ভেনাস ট্রানজিট করবে সেই নেটিভের সেই সময়টা কোনো না কোনো ভাবে খরচ হয়ে যাবে। আচ্ছা, ভাবা যাবে না, কিন্তু খরচ সে ভাববে যে এই সময় বাবা আমি সাবধানে থাকবো, আমি খরচ করব না, কিন্তু হয়ে যাবে কোনো না কোনো। আর একটা কি হয়, কোনো মেল নেটিভের এই কেসটা হলে ভেনাস হচ্ছে স্ত্রী ইন্ডিকেট করে, বউ, হ্যাঁ, সেই মানুষটির শারীরিক অসুস্থতা হতে পারে। আচ্ছা, এই দুটো ব্যাপারে খুব ইজি, মানে অ্যাস্ট্রোলজি খুব সুন্দরভাবে, খুব ইজিলি, এই যে আমি তোমাকে বোঝালাম, তোমার কি বুঝতে অসুবিধা হলো? না বুঝতে পারছি। এবার ছকটা যদি চোখের সামনে ছকটা ড্র জানতে দেখতে হবে, পেতাম, হ্যাঁ ড্রটা দেখতে পেতাম, আমি নিজেও করতে পারতাম মনে হচ্ছে আর কি। খুব, আর এটা একটা আর্ট, শেখানোটা একটা আর্ট। একটা খুব ছোট্ট কথা বলি, আমাদের সঙ্গে একজন পড়তো, একটি মেয়ে, তার কেমিস্ট্রিতে ভীষণ ভয় ছিল, কেমিস্ট্রি অসহ্য লাগতো, কেমিস্ট্রিকে মানে দুর্নাম করতো একেবারে। এমন একটা টিচারের কাছে গেল, কেমিস্ট্রিকে ভালোবেসে ফেললো। তার মানে কি, ওয়ে অফ টিচিং। আমার কাছে যে পড়তে আসছে, আমি তাকে অ্যাস্ট্রোলজিটা কিভাবে পড়াবো, তার ভেতর সেই অনুসন্ধিৎসা, তার ভেতর সেই কৌতূহল, ভালোবাসা, এই জায়গাগুলো হলে কিন্তু যে কেউ এই প্রেডিকশনগুলো করতে পারে। আমরা আড্ডা দিচ্ছি, গল্প শুনছি অ্যাস্ট্রোলজার স্বাতি ঘোষালের, খুব ভালো লাগছে এবং ক্রমশ সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে, যে অনেক সমস্যা ওকে একটু বলি এরকম মনে হচ্ছে। সেটা তো হয়তো বলবো, কিন্তু তার আগে আমি বলি যে আচ্ছা, তার আগে একটা কথা, স্বাতির একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন, অ্যাস্ট্রোলজার স্বাতি ঘোষাল। চাইলে আপনারা দেখে আসুন, ভালো লাগবে মনে হয়। আমার তো আজকে গল্প করে খুব ভালো লাগছে। আমি একটা কথা বলি, যে ইদানিংকালে যে টোটকা অনেককে দিচ্ছেন, বা ইদানিং না, এটা তো চলেই, তো এই টোটকা কি কতটা বিশ্বাসযোগ্যতা আছে এটার মধ্যে, আর আপনি কিভাবে রেমেডি দেন সবাইকে?
এই যে এইমাত্র তুমি আমার ইউটিউব চ্যানেলটির কথা বললে, মানুষ যখন সার্চ করবে তখন দেখবে যে বেশ অনেক দিন আগে, আমার লাস্ট ভিডিওটা অনেক দিন আগে, একটি রাশিফলের ভিডিও করার পর, সম্ভবত ওটাই শেষ। আমি আর ভিডিও করার সময় পাচ্ছি না, তার কারণ বুঝতেই পাচ্ছেন যে মানে সমস্ত দিকের এত ইনভলভমেন্ট, তারপরে বাস্তু ভিজিট আমায় প্রচুর করতে হয়, হ্যাঁ, এখানে বাইরে সমস্ত দিকে, সব দিকের করতে হয়। আমার এটা বলার অর্থ, আমার ওখানে গেলে একটাও টোটকার পাবেন না, কেউ পাবেন না আপনারা। তুমিও যদি সার্চ করো, একটাও টোটকার ভিডিও সেখানে নেই। টোটকা দেন না? না, আচ্ছা। তার কারণ টোটকা কাজ করে না। আমি পরিষ্কার বলছি, সত্যি? একদম পরিষ্কার বলছি। টোটকাটা মানে রেমেডি হিসেবে বিশেষ মন্ত্র উচ্চারণ, বিশেষ কিছু, সেই বিষয়টা আলাদা। কিন্তু অমুকটা ছিটিয়ে দিন, অমুকটা, মানে আমি দেখেছি প্রচুর ইউটিউবার এই দুটো চারটে টোটকা বলে বলে মানে সাবস্ক্রাইবার প্রচুর বাড়িয়ে ফেলেছে। এটা ভালো কথা, এটা তো প্রোডাক্টিভিটি, এটা আমি কিছু খারাপ বলছি না। কিন্তু টোটকায় আমার মতামত, ওই একটু একটু টোটকায় আমি বহু মানুষের সম্মুখীনও হয়েছি এই প্রশ্নটার, যে ম্যাডাম টোটকায় কাজ হয় না। টোটকা আমি দিই না, কারণ আমি মনে করি ওই ধরনের টোটকায় কাজ হয় না। মন্ত্র উচ্চারণ অবশ্যই একটি রেমেডি। আচ্ছা। মন্ত্র উচ্চারণ, বা খুব সত্যি কথা বলতে গেলে, আমি এখানে বলেই দিচ্ছি, যারা সন্তান আসছে না, যাদের সন্তান সম্পর্কিত সমস্যা, যাদের, তারা কিচ্ছু না করে, অবশ্যই ট্রিটমেন্ট করান, সেটা তো অন্য দিক, সন্তান গোপাল মন্ত্র বলবেন এবং নৃসিংহ মন্ত্র বলবেন। এই দুটো মন্ত্রের যে কি অপরিসীম ক্ষমতা ভাবতে পারবেন না। মন্ত্রর ভাইব্রেশন একেবারে আলাদা। সঠিক পদ্ধতিতে সেই মন্ত্র উচ্চারণ করতে হবে, মন্ত্র বলতে হবে, সেই মন্ত্রের ব্যাপার আলাদা। হ্যাঁ, আমি রেমেডি যখন করি বিভিন্ন, আর সবচেয়ে বড় কথা, যেহেতু সবকটা সাবজেক্টই জানি, অন্তত পড়াশুনো করে যেটুকু জ্ঞান অর্জন করেছি, সেক্ষেত্রে আমি ওই টোটালটা, তার তার চার্টে দেখলাম তার বাস্তু প্রবলেম আছে, তাহলে তার বাস্তু প্রবলেমটাও আমাকে গিয়ে ঠিক করতে হয়। শুধু একটা রত্ন ধরিয়ে দিলাম, আর রত্নর কথাতেও আসি, ধরা যাক সানের জন্য চুনি, আমি কাউকে বিশেষ, আমি দেখে, আমি রত্ন খুব কম প্রেসক্রাইব করি, খুব কম। আবার এমন মানুষ আছে যাদের রত্ন দেওয়া যায় না, যাদের রত্ন হাত থেকে খুলে পড়ে হারিয়ে যায়, সেটা চার্টে পরিষ্কার বোঝা যায়। তো খুব কম আমি রত্ন প্রেসক্রাইব করি। তবু বলি যে যারা, চুনি হচ্ছে রবি, হ্যাঁ, রবিকে রিপ্রেজেন্ট করে, সান অর্থ পিতা। যারা বাবাকে দিনরাত অবহেলা করছেন, বাবাকে মানে বাড়িতে অসম্মান করছেন, হ্যাঁ, তাদের ঠিক মতো যত্ন আত্তি করছেন না, মানে মানে ইচ্ছাকৃতভাবে আমি বলছি, করতে পারছেন না, সেটা আলাদা কথা। সেই জায়গায় তারা চুনি পড়বেন না, কারণ তার কোনো এফেক্ট থাকবে না। সব জিনিসের একটা ব্যাপার আছে। মুন হচ্ছে মা, আপনি একটা মুক্ত পড়তে পারেন আপনার যদি চার্ট সেটাকে স্যাটিসফাই করে, কিন্তু সেটা আপনাকে মাকে টেক কেয়ার করতে হবে, মাকে ভালোবাসতে হবে, এইগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে মুক্তর দরকার আছে আবার, কিন্তু মায়ের ব্যাপারটা আমি মুক্ত আমি পড়লাম, হ্যাঁ, মানে আমার যেহেতু দরকার, অর্থাৎ যাকে আমি মুক্ত দেব তাকে বলে দেব যে মাকে অবহেলা করবেন না, তাহলে আপনার এই কাজ হবে না। ওকে, ঠিক আছে। এই যে বিষয়গুলো, এগুলো, আর আরেকটা আমি যেটা দিই, রুদ্রাক্ষ, খুব ভালো ফল পাই। আমি যেগুলো দিই আমি সেগুলোই বললাম। রুদ্রাক্ষ ভীষণ ভীষণ ভালো ফল দেয় স্বামী স্ত্রীর ঝামেলা ঝঞ্ঝাটের জন্য। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, ভেনাসের, হ্যাঁ, অরিজিনাল নেপালি পড়তে হয়, এটা একটু বুঝে নিতে হয়, একটু কস্টলি। হ্যাঁ, না খুব একটা কস্টলি নয়, আমি অন্তত যেগুলো দিই সেরকম কস্টলি কখনোই নয়, কিন্তু অরিজিনাল নেপালি। আমার বেশ মজা লাগে। একটা ছোট্ট কথা বলছি, পান্না, আমি একজনকে পান্না দিয়েছিলাম, একেবারে কলম্বিয়ানের মতো দেখতে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কলম্বিয়ান নয়, একদম এই জাম্বিয়ান, খুব হাই কোয়ালিটি জাম্বিয়ান পান্না। তো উনি আমাকে বললেন যে এটা তো ম্যাডাম কলম্বিয়ান পান্না, তার মোটামুটি আইডিয়া আছে। আমি বললাম না, এটা জাম্বিয়ান পান্না। সেই অনুযায়ী আমি করেছিলাম তার থেকে। সে বলল, ম্যাডাম এই অনেস্টিটা আমি আরও অনেকের কাছে গেছি, এই যে আপনি তো বলতেই পারতেন, হ্যাঁ এটা দারুণ, দেখেছো কি কলম্বিয়ান পান্না।
না, সত্যি কথাটা সত্যির মতো করে বলতে হয়, কারণ একটা সত্যিকে ঢাকতে গেলে, এই একটা মিথ্যেকে ঢাকতে গেলে পরপর 5টা মিথ্যে বলতে হয়। সুতরাং রেমিডি অনেক রকম আছে, রেমিডি মন্ত্রোচ্চারণ দিয়ে আছে, রেমিডি রুদ্রাক্ষ দিয়ে, আমি নিজেই রুদ্রাক্ষ পড়ে আছি। তো সেটা কিন্তু, এবং রুদ্রাক্ষটা কি, রুদ্রাক্ষ রেমিডি, একটা রুদ্রাক্ষ গাছের ডিভাইন ফল, রুদ্রাক্ষটা দিয়ে দিলেই হলো না। যেমন তোমার ফোনটা তুমি যদি সুইচ অফ করে রাখো বা তার চার্জ না থাকে, তোমার ফোনটা কিন্তু ইনভ্যালিড। কিন্তু রুদ্রাক্ষকেও চার্জ করতে হয়, রুদ্রাক্ষকে চার্জ করতে হয়, রুদ্রাক্ষকে হিলিং করতে হয়। কিরকম করে করতে হয় সেটা? হিলিং তার প্রসিডিওর আছে, হ্যাঁ অবশ্যই আছে। হিলিংটা তো হাতের ভেতর করে, মানে যেটা হয় সেটা খুব সত্যি কথা, চন্দন মাখিয়ে, হালকা প্রসিডিওরটা বলছি, চন্দন মাখিয়ে 108 বার ওম নমঃ শিবায় নমঃ এইটা বলতে হয়, এবং প্রত্যেকটি রুদ্রাক্ষর আলাদা আলাদা বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র দিয়ে সেটাকে অ্যাক্টিভেট করতে হয়। আমি কি করি, অ্যাক্টিভেট করার পরেও যেহেতু আমি হিলিং প্রসিডিওর করাই, অ্যাঞ্জেল হিলিং তো অসাধারণ একটা হিলিং, মানে অসাধারণ, সময় বেশি মানে বসতে হয় না, 10-15 মিনিট, প্রার্থনা পূরণ হয়, সৎ প্রার্থনা, মানে মানে মানুষ বলে ম্যাজিক, আমার কাছে যে কজন করেছে একটা মানুষও ফেলিওর হয়নি অ্যাঞ্জেল হিলিং করে, অসাধারণ, সেই নিয়ে পরে আলোচনা করব। হ্যাঁ, তো সেই জন্য আমি রুদ্রাক্ষটাকে সব করার পর, চার্জ করার পর হিলিং করি, হিলিং করে আমি তাকে দিই। একদমই একদমই সত্যি কথা। আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাইছি, মানে শেষের দিকে চলে এসেছি। একদম শেষ একটা ছোট্ট করে প্রশ্ন করছি যে সকল দর্শকদের জন্য একটা ছোট করে কিছু আপনি বলুন, যাতে এই অ্যাস্ট্রোলজি নিয়ে একটা মিথ আছে, অনেকের ভুল ধারণা আছে, সেটা সঠিকভাবে যেন পরিচালিত হয়, সেটা দায়িত্ব তো আপনাদের রয়েছে। হ্যাঁ, সেই প্রথম বিষয়ে কথা ভালোবাসতে হবে এই সাবজেক্টটাকে। যে যে কেউ যদি ফিজিক্স পড়েন, তাহলে ফিজিক্সের সঙ্গে ম্যাথামেটিক্সটাও তো এসে যায়। তো ঠিক সেই রকমভাবে অ্যাস্ট্রোলজির সঙ্গে অনেকগুলো সাবজেক্টই আসে, এবং এই সাবজেক্টটাকে ভালোবাসতে হবে, এবং অথেন্টিক বই পড়ুন, অথেন্টিক ভিডিও দেখে নয়, আমি এইটুকু বলবো। ভিডিওয়ে তো সবসময় সব কথা অথেন্টিক নাও হতে পারে। আপনার বরাহ মিহিরের বই পড়ুন, বিভি রমনের বই পড়ুন, শিখুন গুরুমুখী বিদ্যা, তার সঙ্গে একটু বই পড়ুন। বই পড়লে সেই সর্বোৎকৃষ্ট জ্ঞানটা কিন্তু খুব ভালোভাবে আপনার ভেতর তৈরি হয়। প্রশ্ন মার্গ আছে, বহু বই আছে, ভালো ভালো বই আছে, সেই বইগুলো পড়ুন, তাহলেই ভেতরের যেটুকু অবিশ্বাস, আমার মনে হয় সেইটুকু দূর হয়ে যাবে। খুব ভালো লাগলো স্বাতির সাথে কথা বলে। এত আধুনিক মনস্ক একজন অ্যাস্ট্রোলজার আমাদের সত্যি দরকার, কারণ এটাও একটা যেহেতু বিদ্যা, একটা শিক্ষা, সেটা যে এইভাবে উনি আমাদের কাছে তুলে ধরলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্বাতিকে। আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলে, এই এপিসোডটা ভালো লাগলে আপনারা বলবেন, এবং স্বাতির সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশানে স্বাতির নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আরও কিছু জানার ইচ্ছে থাকলে, আর আরও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আমার ইচ্ছা আছে, আমাদের স্টুডিওর মানে সকলেরই ইচ্ছা আছে আমাদের, যে আবার একদিন স্বাতিকে আমরা কাছে পাবো, তাহলে আরও অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো এখনও করা হলো না সেগুলো শুনতে পারবো, সে তার উত্তর শুনতে পারবো। আপনারা চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেকবারের মতো এইবারও একই কথা বললাম।